শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো চলো, এখন সুন্দরভাবে আমার রান্নাঘরটাকে একদম ডিপ ক্লিনিং করছি। জানোই তো, আগের দিন মিস্ত্রি কাজ করেছে আর তারপরে অনেক খারাপ অবস্থা ছিল। এর মাঝে আমি 2 দিন ভিডিও দিইনি। তো জিনিসপত্রগুলো আমি একটু সরিয়ে সরিয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ড পরিষ্কার করে দিচ্ছে। যেহেতু কোমর নিচু করে অনেকক্ষণ ঝাড়ু দিতে গেলে আমার অনেকটা লেট হয়ে যেত আর কাজগুলো হতো না। তো ওই কারণে হাজব্যান্ড বলছিল যে আমি এই কাজগুলো করে দিচ্ছি, তুমি অন্য কাজ দেখো। তো আগের দিন জিও মার্ট থেকে বাজার করার পরে এই ব্যাগগুলো হয়েছিল, এগুলো আমি ফেলে দেবো বলে এক জায়গায় করে রেখেছিলাম আর আজকে না এগুলো কাজে লেগে যাচ্ছে। তো এই যে আমার মিসকেটটা আছে, এটার মধ্যে পেতে দেব, দিয়ে এর উপরে আমি জিনিসপত্র রাখবো। এখন আপাতত এই পেপারটা দিয়েই রাখবো, আর পরে যখন আমি কার্পেট কিনে আনবো তখন সাইজ করে কেটে আবার ওর মধ্যে দিয়ে নেব। তো চারিদিকে পানি আর পানি, কেন বলো তো? যেহেতু দেওয়ালগুলো ভেজানো হচ্ছে সকালবেলা করে, ওই কারণে কিন্তু প্রচুর পানি পড়ছে। আর এই যে থামটার ওপরটাই কিন্তু ওয়াশিং মেশিন আমি তুলে দিয়েছি। তো তোমাদেরকে আমি শেয়ার করব ওয়াশিং মেশিনটা কোথায় রেখেছি এর মধ্যে। আর এর মধ্যে আমি টুকটাক করে যত কাজ করি না কেন আমি সবটাই শেয়ার করব। আজকে সারা দিন প্রচুর কাজ আছে, অবশ্যই আমি আশা করব তোমরা আমার পাশে থাকবে। আর ভিডিওটা তো একটু বড় হয়ে যাবে, অনেক কাজ শেয়ার করতে গেলে বিশ্বাস করো ছোট ভিডিও দেওয়া একদমই সম্ভব না। তো একটু ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। তো দেখো, আমি এই যে মিসকেটটার মধ্যে এইভাবে পেপারটা পাতিয়ে নিয়েছি আর তারপরে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেব। প্রত্যেকটা জায়গা রান্নাঘরের কোনাকানি পরিষ্কার থাকবে, তখন গিয়েই কিন্তু রান্না করতে একটা আলাদা রকম আনন্দ লাগে। আমি জানি না এটা কার কার সাথে হয়। আর দেখো, এত কষ্ট করে চাল পাতা হলো, তারপরে এখন কি বড় বিপদ, ওপর দিয়ে হুড়ুর করে পানি পড়ছে। তো যে জায়গা থেকে অ্যালবেস্টার অল্প কাটা ছিল সেখান থেকে কিন্তু আমরা সিমেন্ট বালি মশলা করে দিয়েছিলাম, তারপরেও অ্যালবেস্টার ধার দিয়ে পানি ঢুকছে। আমি জানি না যে আমার এই রান্নাঘরটা পরিপূর্ণ কবে হবে। তো মিস্ত্রি দাদাকে আবারও ডাকা হবে। আর যে ধারটারগুলো দিয়ে পানি আসছে, জোরে বৃষ্টি হচ্ছে যখন, ওই জায়গাটা কি করা যায় সেই সমাধানটা করে নিতে হবে আগে। তো তক্তপোষ্টের ওপরটাও আমি ফাঁকা করে নিলাম আর এখন সুন্দর করে ঝেড়ে দিয়ে ভাবছিলাম বেডশিটটা পেতে দিই। তারপরে ভাবলাম থাক, বেডশিট না পেতে একটা বিছনা পেতে দিয়ে রাখি। কারণ কি বলতো, এখানে প্রচুর ধুলোবালি হচ্ছে আর যত বাচ্চা কাচ্চা হুড়িয়ে একেবারে এর ওপরে উঠবে বেডশিটটা কিন্তু সাথে সাথেই নোংরা হয়ে যাবে। আর বিছনাটা নোংরা করলে একটু ঝেড়ে দিলে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর এখানে এমনিতেও তো শোয়া হবে না, একটু দেখা যায় ভাত টাত খাওয়া হলো, চা খাওয়া হলো, তো এই জন্য এটা পাতা হচ্ছে। আজকে কিন্তু অনেকগুলো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব, খুব সুন্দর সুন্দর রেসিপি। তো তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো, এখন ডাইনিং টেবিলটার ওপরটাই এই বেডশিটটা ভাঁজ করে পেতে দিই। যেহেতু ডাইনিং টেবিলের কোনো কভার আমার কাছে কেনা নেই, ওই কারণে কিন্তু এইটাই সুন্দরভাবে আমি পেতে দেব। বেডশিটটা অনেক পুরনো, ছিঁড়ে গেছে। আমি কিন্তু আমার স্কুটি ঢাকতাম, তো এটা পরিষ্কার করে ভাবছি এই সকল কাজে লাগিয়ে দিয়ে রাখি। এমনিতে খালি থাকলে দেখতে কিন্তু বাজে লাগে, ওই কারণে এইভাবে দেয়া থাক। তারপরে রান্নাঘরটা পুরো একদম যখন কমপ্লিট হবে তখন আমি এর অনেকগুলো নতুন জিনিসপত্র কিনবো এখানকার জন্য। তো চলো, খুব সুন্দরভাবে ছেঁড়া ছোটো জিনিস দিয়েও কিন্তু গুছিয়ে নিলাম। আর এখন থলেটা একটু সাইড করে রেখে এই কর্নারটায় যেখানটা আমি কাঠ রাখি সেই জায়গাটা কাঠকুটোগুলো ঠিক করে নিলাম। উনানটাকে লেপে দেব, তার আগে আমি সুন্দরভাবে উনানের ছাইগুলো তুলে নিচ্ছি। একটা রান্নাঘর ডিপ ক্লিনিং করতে গেলে কিন্তু প্রচুর কাজ থাকে, আর উনানটা যদি আমি না লেপি তাহলে ডিপ ক্লিনিং কী করে হয়। 1 ঘন্টা পরিশ্রম করব, একদিন বিশ্রাম নেব, এরকমভাবে আমি চিন্তা করি। যতটুকুনি কাজ করব ফুল স্পিডের সাথে মনোযোগ সহকারে প্রত্যেকটা জিনিসপত্র তারপরে কোনাকানি একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব, যেটাও কিন্তু দেখতেও চোখের শান্তি। তো যাই হোক, একটু কিছু কিছু জায়গা আমি একটু মাটির প্রলেপ দিয়ে দিচ্ছিলাম, কারণ এই সকল জায়গাগুলো একটু বসে যাচ্ছে। অনেকে আমাকে বলেছে যে উনানটা একটু উঁচু করে নাও, তো এই যে ঢালাইটা করা আছে এর থেকে একটু উঁচু করতে বলেছে। উঁচু করলে কি জানো তো, দেখতে খুব একটা আমার মনে হয় ভালো লাগবে না। আর তারপরে আরেকটা সমস্যা আছে, এই যখন লেপবো তখন কিন্তু কাদামাটিগুলো এই পাকাটার উপরে লেগে যাবে, ওই কারণে ভাবছি উঁচু করবো না, এরকমই থাক। তো চলো, সুন্দর করে এখন লেপে দিচ্ছি আর ভিতরটি করে খুব ভালো করে লেপে দিচ্ছি আর ধারটাগুলো আমি মুছে দেবো, তারপরে দেখতে দেখবে কত সুন্দর লাগে।
তো ডিপ ক্লিনিং করার সাথে সাথে মোছামুছি লেপালেপি এগুলো কিন্তু করতেই হয়। আর এখন যেহেতু আমার উনানে লেপতেও হয় মুছতেও হয়, ওই কারণে দুরকম ব্যবস্থা। খুব সুন্দরভাবে এই জায়গাটাকে আমি একটু ডেকোরেশন করব, তবে ভাবছি মেঝেটার আগে ব্যবস্থা করি, কারণ এই রান্নাঘরের পুরো মেঝে কিন্তু যেহেতু ঢালাই দেওয়া প্রচুর ধুলো হচ্ছে। তো যাই হোক, খুব সুন্দরভাবে মুছে দিলাম। আর দেখো এখন রান্নাঘরটা কেমন লাগছে। ওই যে ক্যারেটের উনানটার উপরে কাঠগুলো রেখেছি, এইভাবেই ফাঁকা করে জিনিসপত্র রেখেছি। আর এইটাতে একটু কালার করে নিতে হবে। ওয়াশিং মেশিনটা আমি খানটার উপরটাই রেখেছি। পুরো রান্নাঘরটা যতটা না বেশি বড়, তার থেকে ততটা বেশি ফাঁকা এবং সুন্দর। আর আমার মনে হয় না বেশি জিনিসপত্র ঢুকালে ভালো লাগবে। একদম চেষ্টা করব ফাঁকা ফাঁকা রাখতে। তো কিছু প্ল্যান আছে, ওই প্ল্যানগুলো করে নিতে পারলে রান্নাঘরটাকে আমি আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। গ্রামের খুব সাধারণ ছোট্ট ঘরের একটা ছোট্ট ফ্যামিলির বউ আমি। তো অতটা হয়তো আইডিয়া করে কাজ করতে পারবো কি জানি না, তবে তোমাদেরও যদি কোনো আইডিয়া থাকে রান্নাঘরটা সাজানো গোছানো নিয়ে, অবশ্যই আমাকে জানাতে পারো। আমার মনে হয় সেই আইডিয়াগুলো আমার অনেক কাজে দেবে। দেখো এক একজনের কিন্তু এক এক রকম মত থাকে, আর অবশ্যই তোমাদের এই মতগুলো অনুযায়ী আমি কিন্তু কাজ করতে পারবো। তো যাই হোক, কোথায় কোনটা রাখলে কি করলে রান্নাঘরটা আরও সুন্দর লাগবে আমাকে অবশ্যই জানিও। তো চলো এখন খাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। প্রত্যেক দিন বাচ্চার স্কুল থাকে, আর আমাকে কিন্তু এই কাজগুলো অনেক সকাল সকালই সেরে ফেলতে হয়। একদম ভোরের অন্ধকার থেকে কাজ শুরু করতে পারলে বলতে পারো 9টা সাড়ে 9টার মধ্যে রান্না হয়ে যায়। তারপর আমি নিজে গুছিয়ে বাচ্চাকে 10টার মধ্যে স্কুলে নিয়ে যেতে পারি। আর যেহেতু নিজে স্কুটি চালিয়ে নিয়ে যাই, ওই কারণে কিন্তু আমাকে একটু সময় রাখতে হয় হাতে, কারণ খুব স্পিডে চালানো কিন্তু বাচ্চাদের নিয়ে একদমই সম্ভব না। ওই কারণে একটু 10-20 মিনিট হাতে বেশি করে নিয়ে গেলে আমি কিন্তু আস্তে আস্তে করে ধীরে সুস্থে যেতে পারি। তো চলো এখন খাটের তলা থেকে ময়লাগুলো বার করে নিলাম। আর প্রত্যেক দিন এতবার করে ঝাড়ু দিই, তারপরে যে কত নোংরা খাটের তলায় যায় কি বলবো। ভাবছি এই যে ম্যাটটা আছে এটাকে তুলে দেব, অনেক দিন আর পুরনো ম্যাট, আর চারিদিক থেকে ফেটে আরও নোংরাগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। হাজব্যান্ড যখন বাড়িতে আসবে তখন বলবো যে এই কাজগুলো একটু করতে। তো কিছু কিছু কাজ করে দিয়ে হাজব্যান্ড বেরিয়ে গেছে, আবার একটুখানি বাদে আসবে। অনলাইনে অনেকগুলো কাগজপত্র সমস্যা ছিল, সেগুলোকে ঠিক করতে গেল। তো তারপরে বাড়িতে আসবে। আমি ভাবলাম চলো এই ফাঁকে সিমরানের ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিই। আর আমি দেখি পরের দিনকার যে ভিডিও আছে সেখানে শেয়ার করব। আমাদের যে পুরনো বাড়ি আছে, আমরা সেখানে অনেক ছোট্ট ছোট্ট আগেরবার আম গাছ বসিয়েছিলাম। এইবার না এত সুন্দর সুন্দর আম কাঁঠাল হয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার না করে পারবো না। তো কালকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরনো বাড়ি কিভাবে আমি আম কাঁঠাল তারপরে বিভিন্ন ফল, এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু এই ফলগুলো বেশি ভালো পাওয়া যায়। তো তাছাড়াও আমাদের বাগানে প্রচুর ফল গাছ আছে, সেখান থেকে আমি ফল টলগুলো পারবো ভাবছি। কাল হাজব্যান্ড বাড়িতে থাকবে, তো তোমাদের সঙ্গে অবশ্যই এর পরের ব্লগে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে ভুলো না। তো দেখো সিমরানের ঘরটাও সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিলাম, আর শোকেসটা একটুখানি এইভাবেই মুছে নেব। তো এই প্রত্যেক দিন একটু একটু মোছাতে আমি দেখি আমার জিনিসপত্রগুলো একদম চকচকে থাকে। যে কোনো বাড়িতে লোক কুটুম আত্মীয় স্বজন যাই আসুক না কেন, আমার কিন্তু তখন আর এইটা মাথায় করতে হয় না যে কখন ঘর গোছাবো কখন পরিষ্কার করব। অল টাইম ঘরবাড়ি কিন্তু পরিষ্কার থাকে। হঠাৎ করে কেউ যদি আসতেও চায়, আমাকে আলাদা করে আর গোছানো লাগে না। তো এখানটায় ঈশার অনেকগুলো খেলনা আমি বালতির মধ্যে করে গুছিয়ে রাখি। তো এখানটায় সুন্দর করে গুছিয়ে নিলাম। তো চলো টিফিন বক্সটাকে রেখে দিই, এখনও অনেক বাসন মাজার বাকি আছে। ঘরের কাজগুলো আগে শেষ করে নিই। তো এখন সুন্দর রোদ্দুরও চলে এসছে। এর মধ্যে আমাকে চেষ্টা করতে হবে ঘরের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে পুকুরের কাজগুলো শেষ করার জন্য। কারণ বুঝতেই পারছো এই টানা রোদ্রের মধ্যে বসে কাজ করা কিন্তু একদমই সম্ভব না। আর কতগুলো বাসন হয়েছে কি জানি, আজ মনে হয় অনেক বাসন হবে। তো সেগুলোকে মেজে আমাকে পরিষ্কার করে নিতে হবে। তো চলো বারান্দাটাকে পরিষ্কার করলাম, রান্নাঘরে যাই, কটা জামাকাপড় আছে এগুলোকে আগে ভাঁজ করে ফেলি। তো যেখানেই যাই সকালবেলাটা শুধু চোখ মেললেই কাজ আর কাজ, কোনটা রে কোনটা করব সেইটাই আমি শুধু ভাবি। আর সকালবেলাটা কিছুক্ষণ আমাকে প্ল্যানিং করে নিতে হয় যে কোনটার পরে কোনটা করব। তার মতো বাচ্চাকে পড়াতেও হয়। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে একবার করে কিন্তু আমি বইটা খুলে রিভিশন করিয়ে নিই, তাহলে গিয়ে রিভাইজ দিয়ে নিলে আর কোনো প্রবলেম হয় না স্কুলে গিয়ে। তো খুব সুন্দরভাবে আমি এখন নাইটি টাইটিগুলো ভাঁজ করে রাখছি। আর দুটো একটা দেখছি এর মধ্যে ভিজেও আছে, সেগুলো আলাদা করে রাখছি, বাইরে মেলে দিয়ে আসবো।
তো যখনই যে দুটো একটা কাপড় জামা এরকম পরে সেই মুহূর্তেই কিন্তু আমি ভাঁজ করে নেওয়ার চেষ্টা করি। তাহলে গিয়ে না এগুলো কোনো জায়গায় জমাট থাকে না। বিশেষ করে ঘর বাড়িতে কোনাকানিতে যদি জামা কাপড় গ্যাদারিং থাকে সেটা দেখতেও যেমন বাজে লাগে, তেমন কিন্তু জামা কাপড়গুলো কুকচে কুকচে গেলে দেখতেও না একদমই ভালো লাগে না। সেগুলো গায়ে দিলে কেমন এক্সট্রা বক্সার থেকে বের করা মতন দেখা যায়। এগুলোকে যদি বালিশ টালিশ কিছু চাপা দিয়ে রাখি ভাজে ভাজে খুব সুন্দর কিন্তু ভালো থাকবে আর দেখতেও পরে ভালো লাগবে। তো চলো বাইরে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। এখন হাঁস মুরগিদেরকে খেতে দিয়ে দিই। তো আমার এই যে দুটো রাজা হাঁস, তোমরা এদেরকে অনেক ভালোবাসো। দেখো সকালবেলা উঠে এরা কত আনন্দ করে আর এত সুন্দর বড় হয়েছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। সেদিনকার হাঁস এখন দেখলে মনে হয় এর মায়েরাও মনে হয় এদের থেকে ছোট ছোট। তো যাই হোক, হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম। এখন সুন্দরভাবে ওরা উঠোনে খেয়ে বেড়াবে। আর পাতি হাঁসগুলোকেও ছেড়ে দিলাম। বাড়িতে তো ডিমের তো শেষ হয় না, পাতি হাঁসে এখন যেহেতু ডিম পাড়া ধরেছে। সামনের গেটটাকে খুলে দিচ্ছি, ছোট গেটটাকে, না হয় হাঁসগুলো বাইরে বেরোতে পারবে না। তো চলো সানে চলে এসেছি। দেখছি রোদ্দুরটা এখনও পর্যন্ত আসেনি ভালোভাবে, আস্তে আস্তে পুরো টনটনে রোদ্দুর চলে আসবে। তার আগে আমাকে কাজগুলো সেরে নিতে হবে। বর্ষাকাল তো পড়েই গেছে, আমি জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না, ওই কারণে পুকুরে কিন্তু কোনো রকম পানি বাড়েনি, একদম তলায় পানি পড়ে রয়েছে। তবে যেটুকুনি আছে চকচকে পরিষ্কার পানি আছে। একটু যদি পানি বাড়তো তাহলে কাজ করতে আরও সুবিধা হতো। নির্জন জায়গা, ঠান্ডাশিষ্ট পরিবেশ, তার সঙ্গে চারিদিকে পাখির কোলাহল আর পাশে এরকম হাঁস মুরগি একটা চই ডাক, তার মধ্যে বসে কাজকর্ম করতে কত ভালো লাগে বলো তো। আর বিশেষ করে আমার বাড়িটা একদমই কোনো নিরালয় পরিবেশের থেকে কোনো রকম কম নয়। অনেকে টাকা খরচ করে পার্কে, তারপরে একটু নীরব সমুদ্রের ধার, নদীর ধারে বসতে যায়। আর আমার যেন মনে হয় সব কিছু ছেড়ে আমার এই পুকুর ধারে এসেই বসে থাকি, এতটাই বেশি ভালো লাগে। বিকালে কখনো কখনো যদি একটু হাতে সময় পাই, ঘরে দেখা যায় কোনো কাজকর্ম নেই, তো বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়েছে, খুব ভালো লাগে তখন পুকুর ধারে এসে 10টা মিনিট বসে থাকতে। ওই যে সময়টা, ওইটাই মনে হয় নিজের একান্ত আপন একটা সময়। দেখবে তোমার সংসারে যদি কোনো অভাব কষ্ট থাকে, তারপরেও সেই সংসারে সুখ শান্তি থাকে। তো তোমার নিজের কাজ তুমি নিজে করতে পারো, নিজের ইচ্ছে মতো খরচ করতে পারো, নিজের ইচ্ছে মতো ঘর গোছাতে পারো, আর নিজের ইচ্ছে মতো রান্না বান্না করতে পারো। এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিস সরিয়ে রাখতে গেলে কারোর কৈফিয়ত লাগে না। কখন কোন জামাটা পরে কোথায় বেরোবে কারোর কাছ থেকে শুনে নিতে হয় না। তখন যে সেই সংসারটার প্রতি এত মায়া হয় কি বলবো। আর বিশেষ করে হাতে করে কোনো জিনিস কিনে নিজের পয়সা দিয়ে সেটা ব্যবহার করা, এর তো আরও মজাই আলাদা। তো যাই হোক, এই সকল জিনিসগুলো যার সংসারে আছে আমার মনে হয় সে সর্বসুখী। টাকা পয়সায় কিন্তু সবসময় সুখ শান্তি এনে দেয় না। তো চলো এখন সুন্দর করে গমগুলোকে রোদ্রে দিচ্ছি, এগুলো করকরে করে তারপরেই তুলে নেব। আর এর ভিতরে না দুটো একটা ঝিল খোলা আছে, তো সেগুলোকে আমি মোটামুটি বেছেছি। আর একবার এই যে রোদ্রে দেওয়ার পরে দেখে নেব ভালো করে, ভাঙাতে দেওয়ার আগে যে আর কিছু আছে কিনা। আসছি কিছুক্ষণ বাদে। এখন বসে সবজি টবজি যা যেখানে কাটার সেগুলো কেটে নিলাম আর বাটনাটা করব, মশলা রেডি করছিলাম। তো একটু লেট হয়ে গেল, তো চলে আসলাম রান্নার দিকে। আজ হবে এই যে শিলপাটায় বাটা মশলা দিয়ে পুকুর থেকে ধরা জ্যান্ত মাছের ঝোল বানাবো। তার সঙ্গে বানাবো একটু জালি জালি ঝিঙে আলুর ঝোল, আর বানাবো লতি, যেগুলো আমাদের গাছের গোড়ায় হয়েছিল। আর কচু গাছের গোড়ায় কিন্তু লতি ভর্তি হয়ে গেছে, তো সেটাই তুলেছি, সরু সরু লতি, সেটাই রান্না করব। সপ্তাহে 2টো দিন চেষ্টা করি একটু সেভ করে চলার। আর এই সেভ করার পিছনে কিন্তু অনেক বুদ্ধিও খাটাতে হয়। যেমন এই যে বাড়ির হাঁস মুরগির ডিমগুলো কষ্টসিষ্ট করে কটা গুছিয়ে রাখি, আর সেগুলো দিয়ে একটা দিন তো আমি চালিয়ে নিতেই পারি। কোনো কোনো দিন শাকসবজি তুলে আনি আর ওইটা দিয়ে রান্না করে একটা দিন চালিয়ে নিই। আবার 2-1 সময় কী করি জানো তো, মাছ মাংস দেখা যায় যে একদম টাইটাই নিয়ে এসছে, আমি তার থেকেও চেষ্টা করি অল্প সামান্য তুলে রাখতে, আর সেটা ছোট ছোট পিস করে মাঝে একটা দিন চালিয়ে নিতে। সপ্তাহে 2টো দিন সেভ করা মানে কিন্তু মাসে 8 দিন, আর বছরে গিয়ে দাঁড়ায় সেটা 96 দিন। এই 96 দিন যদি কোনো বিনা খরচে চলে, সে বছরে কিন্তু এই 96 দিনের যে পয়সাটা বাঁচবে সেটা কিন্তু অনেক। আর এমনও কোনো সময় করি যে যখন চাল নিয়ে আসে, প্রত্যেক দিন রান্নার সময় যে চালটা আমি মেপে নিই সেখান থেকে 1 মুঠো করে চাল অন্য পাত্রে রেখে দিই, আর বাড়তি যে চালটা হয় সেটা কিন্তু আমি
সুন্দরভাবে 1টা 2টো দিন 3টে দিন চালিয়ে নিতে পারি। এদিকে দেখো পুকুর থেকে কাল সন্ধ্যায় মাছ ধরেছিল। তো কেনা মাছ না, আমরা বাড়ি থেকেই মাছ খাই, কোনো রকম আমরা কেনা মাছ খাই না। আর রূপচাঁদা মাছ অনেক বড় সাইজের, সেটাকে খুব সুন্দর করে হালকা করে ভাজলাম। বাড়ির মাছ, জ্যান্ত মাছ কোনো সময় না বেশি কড়কড়ে ভেজে খেতে ভালো লাগে না, মনে হয় হালকা ভাজা হবে আর পাতলা লাল ঝোল হবে মাছের, এটাই অনেক ভালো লাগে খেতে। তো তার জন্য মাছ ঝোল বানাবো। পেঁয়াজ, আদা রসুন বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু সবজি মশলা দিলাম। আর এটা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে মাছগুলো তুলে দেব। আর মাছগুলোও কিন্তু আমি মশলার মধ্যে অল্প একটু পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মাছ হয়তো অনেকে ঝোলের মধ্যে দেয়, কিন্তু আমি একটু কষিয়েই রান্না করি। সুন্দরভাবে মাছটা এই যে ঢাকা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর তলায় দেখছি এবার লেগে লেগে যাচ্ছে। ব্যাস, এর মধ্যে পাতলা করে ঝোল দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে গরম মশলা আর জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এই মাছটা কিন্তু দুর্দান্ত লাগে। আর যেহেতু রূপচাঁদা মাছটা প্রায় 1 কেজির ওপরে ছিল, এর মধ্যে তেল চর্বি পুরো ভর্তি, অনেক ভালো লাগে রূপচাঁদা মাছ আমার, জানো তো। তো চলো ঢাকা দিয়ে তুলে নিলাম। এবার গুঁড়ো মশলাগুলো ছড়িয়ে দেব, আর বেশ ভালোই লাগবে খেতে। কালারও যেমন এসছে, খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল। আমি অল্প একটু শাহি গরম মশলা দিয়েছিলাম, আর জিরা মরিচের গুঁড়োটা নামানোর পরে উপর থেকে একটু ছড়িয়ে দেব, ফ্লেভারটা দারুণ আসবে। মাঝখানে একটু কাঁঠালের আঠি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো চলো কড়াটা পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এদিকে আমার চালের পানি গরম হয়ে গেছে। এইবার ধোয়া চালগুলো এর মধ্যে চাপিয়ে দিচ্ছি। একটু সরু চাল, কিন্তু তাকবাগ না বুঝে করতে পারলে ভাতগুলো কেটে যাওয়ার ভয় থাকে। ওই কারণে পানি যখন গরম হয় তখন আমি চাল দিয়ে একটু ফুটে উঠলেই উপুর করে দিই। 1 ফুট শক্ত থাকতে উপুর করলে ভাতগুলো খুব ঝরঝরে হয়। এদিকে আবারও সুন্দরভাবে মশলা কষিয়ে নিচ্ছি আর একটা সবজি বানাবো বলে। হাজব্যান্ড যেহেতু কোনো রকম মাছ খায় না, তার জন্য আলাদা করে আমাকে একটু ঝিঙে আলু বানাতে হবে। তো তার জন্য ছোট্ট ছোট্ট 2-3 ভাগের সবজি বানাবো। আর অবশ্যই রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করব কি কি বানালাম। তো জালি ঝিঙে 2-3টে ঝিঙে নিয়েছি, একটা আলু, এটা দিয়েই কিন্তু অল্প একটু সবজি বানাবো। তো আমরা যেহেতু মাছ খাই, আমাদের নিরামিষ সবজি একদমই ভালো লাগবে না, কিন্তু হাজব্যান্ড যেহেতু মাছ খায় না, ও কিন্তু মাছ দেওয়া সবজিও খেতে একদমই ভালোবাসে না। চিংড়ি মাছটা পছন্দ করে, চিংড়ি মাছটা আমি সব সবজিতেই দিই। তো চলো সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ রেখে আগলা করে দেখি, এত সুন্দর একটা কালার এসছে আর আলুগুলো কিন্তু সুন্দর গলে গেছে। তো এটাকে আলতো হাতে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। নিরামিষ সবজি হলেও এটা যে খেতে কি দুর্দান্ত হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। কিছু কিছু দিন নিরামিষ সবজিও কিন্তু অনেক ভালো লাগে। আর দেখো ওপর থেকে একটু জিরে মরিচ ছড়িয়ে দিচ্ছি, আর একটু ঝোল ঝোল রাখতে রাখতে আমি নামিয়ে নেব। তো চলো, সুন্দর কালারও হয়েছে, নামিয়ে নিয়ে আর হয়েও গেছে। উনানটা যে এত সুন্দর জ্বলে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না শেষ হয়ে যায়। আর এখানে বসে কোনো রকম কষ্টও হয় না, আর একদম গরমও লাগে না। তো খুব ভালো লাগে বসে রান্না করতে। এখন ঝিঙে আলু সবজিটা নামিয়ে রাখছি, আর এই কড়াইয়ের মধ্যে লতিটা আমি করে নিলাম। তো আমার ফোনে যেহেতু একদম চার্জ ছিল না, ভিডিওটা শ্যুট করতে করতেই ফোন সুইচ অফ হয়ে গেছিলো। লতিটা না আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো, রান্নাবান্না পুরো শেষ। এখন এই যে স্নান করে গুছিয়ে আমরা সবাই খেতে বসবো। একটা একটা করে সবজি খুব সুন্দরভাবে রেখেছি, আর তার সঙ্গে চচ্চড়িও আছে। এখন সিমরান, ঈশা আর আমরা 3 জন খাবো। হাজব্যান্ড বাড়িতে নেই, ও দুপুরবেলা বাড়িতে খাবে না। তো চলো ঈশার খাওয়াটা আগে কমপ্লিট করিয়ে দিই। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কাজের মাঝে কিংবা কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে, ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো চলো, ঈশা এখন খাবে বলে একদম আগ্রহের সাথে বসে পড়েছে। তো সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ।